আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথুম মুবিন। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের পরমাণু চুল্লি উদ্বোধন, পরমাণু প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহারের ঘোষণা প্রধানমন্ত্রী। মার্চ এপ্রিলের মধ্যে ৭০% মানুষকে দেয়া হবে করোনা টিকা। শিগগিরই ১২ থেকে ১৭ বছরের শিক্ষার্থীদের ভ্যাকসিন দেয়া শুরু। মাদক মামলায় চিত্রনায়িকা পরিমণি সহ ৩ জনের বিরুদ্ধে দেয়া অভিযোগপত্র গ্রহণ করেছে আদালত, জামিন মঞ্জুর। এবং সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করা হবে জানালেন আইনমন্ত্রী। শিগগিরই বিচারপতি নিয়োগের নীতিমালা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। বাংলাদেশে পরমাণু প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের পরমাণু চুল্লি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা জানান। এ সময় তিনি আরও বলেন, নিরাপত্তা ও সঠিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করেই বাস্তবায়ন করা হচ্ছে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ স্থাপনা। পাবনা থেকে রিপোর্ট করছেন ফজলে রাব্বি, ক্যামেরায় ছিলেন ইমদাদুল হক। পরমাণু থেকে বিদ্যুৎ উৎপাদনে স্বাধীনতার আগে থেকে উদ্যোগ নেওয়া হলেও প্রথমে পাকিস্তানি গোষ্ঠী ও পরে অন্য সরকারের কারণে তা আলোর মুখ দেখেনি। তবে সেই স্বপ্ন পূরণের পথে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ এখন নিউক্লিয়ার ক্লাবের 33তম সদস্য। কাজ শুরু 4 বছরের মাথায় স্থাপন করা হলো প্রথম ইউনিটের রিঅ্যাক্টর প্রেসার ভেসেল বা পরমাণু চুল্লি। অনলাইনে প্রধানমন্ত্রী অনুমোদন নিয়ে চুল্লি স্থাপন শেষ করেন প্রকল্প পরিচালক। প্রধানমন্ত্রী বলেন, বিশ্বে পরমাণু নিয়ে অশান্তি নয়, শান্তির বার্তা ছড়াতে চায় বাংলাদেশ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তার বিষয় যেটা, এই নিরাপত্তার বিষয়েও এখানে প্রায় 3 থেকে 4 স্তরের নিরাপত্তার ব্যবস্থা আমরা করেছি। অর্থাৎ এই রিঅ্যাক্টরের কাছে বা একেবারে ভিতরে যারা কাজ করবে তাদেরও অভিজ্ঞতা দরকার, ট্রেনিং দরকার। ঠিক তার বাইরে আবার আরেক স্তরে যারা আছে তাদের দরকার। আবার সেই সাথে সাথে পুরো এলাকাটা, সেখানেও 2 স্তরের একটা নিরাপত্তা ব্যবস্থা আমরা কিন্তু নিয়ে নিচ্ছি। সময় মতোই এখানকার 2টি ইউনিট উৎপাদনে আসবে জানিয়ে শেখ হাসিনা বলেন, দেশের দক্ষিণে আরও একটি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট তৈরির পরিকল্পনা নিয়েছে আওয়ামী লীগ সরকার। 2024 সালে আমাদের 2য় ইউনিট শুরু হয়ে যাবে। কাজে এর মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের আর্থসামাজিক উন্নতি আরও হবে, সেটাই আমরা বিশ্বাস করি। পরিবেশ দূষণ যাতে না হয়, কারণ আসলে নিউক্লিয়ার পাওয়ারে কখনো পরিবেশ দূষণ হয় না। আর এখন সমস্ত আধুনিক প্রযুক্তি ব্যবহার হচ্ছে, কাজে সেখানে কোনো দুর্ঘটনা ঘটারও খুব একটা সুযোগ থাকে না। রোববার গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেন সরকার প্রধান শেখ হাসিনা। নির্মাতা প্রতিষ্ঠান রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পরমাণু সংস্থা রোসাটমের ডিজি অ্যালেক্সি লিখাচাইভ উপস্থিত ছিলেন রূপপুরে। দেশের সবচেয়ে বড় এই প্রকল্পটির 2টি ইউনিট চালু হলে একক উৎস থেকে বাংলাদেশ পাবে 2400 মেগাওয়াট পরমাণু বিদ্যুৎ। বিজ্ঞান ও প্রযুক্তির চরম উৎকর্ষতার প্রতীক এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে শুধু বিদ্যুৎই পাবে না বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও বললেন, এই কেন্দ্র আর্থসামাজিকভাবে বাংলাদেশকে নিয়ে যাবে একটি নতুন উচ্চতায়। ফজলে রাব্বি, এটিএন বাংলা, রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, রূপপুর, ঈশ্বরদী। আগামী মার্চ এপ্রিলের মধ্যে দেশের ৭০% মানুষকে করোনা টিকা দেয়া হবে। এজন্য প্রয়োজনীয় টিকার ব্যবস্থা করা হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি আরও বলেন, শিগগিরই 12 থেকে 17 বছরের শিক্ষার্থীদেরও টিকা দেয়া শুরু হবে। মাহবুব কবির চপলের রিপোর্ট। করোনা পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণে থাকলেও ভবিষ্যতের কথা মাথায় রেখে ঝুঁকি নিতে চাইছে না সরকার। তাই বেশিরভাগ মানুষকে টিকা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। জানুয়ারির মধ্যে দেশে আসছে 15.5 কোটি ডোজ টিকা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, কোনো দেশের 70% মানুষকে 2 ডোজ টিকা দিতে পারলে হার্ড ইমিউনিটি বা করোনা প্রতিরোধ ক্ষমতা বাড়বে। আগামী এপ্রিলের মধ্যে সে লক্ষ্যে পৌঁছানোর আশা করছেন স্বাস্থ্যমন্ত্রী। আমরা টাকা পয়সাও পরিশোধ করেছি এবং আমি নিজে কথাবার্তা বলে এসেছি। কথাবার্তা বলে আসার পরে আমাদের গত পরশুদিনই আমাদেরকে শিডিউল পাঠিয়েছে। এই শিডিউল অনুযায়ী যদি টিকা দিতে পারি, বাই মার্চ এপ্রিল 12 কোটি লোককে আমরা ডাবল ডোজ টিকা দিতে পারবো। তাহলে পরে 70%-এর বেশি
লোককে আমাদের টিকা দেওয়া হয়ে যাবে। সে কারণে আমাদের দৈনিক টিকা দেওয়ার যে হার সেটা আমাদের বৃদ্ধি করছে। 10 থেকে 15 লক্ষ টিকা প্রত্যেক দিন দিতে হবে এবং তার পাশাপাশি আমরা একটা বড় ক্যাম্পেইনও করব যদি প্রয়োজন হয়। স্বাস্থ্যমন্ত্রী জানান, শিশুদের করোনার টিকা দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সম্মতি পাওয়া গেছে। নিবন্ধনের কারিগরি প্রক্রিয়া শেষ হলে 12 থেকে 17 বছর বয়সী শিক্ষার্থীদের টিকা দেয়া শুরু হবে। ফাইজার টিকা মজুদ আছে 60 লক্ষ এবং 60 লক্ষ টিকা আমরা 30 লক্ষ ছেলে মেয়েদেরকে দিব, কারণ আমরা সেকেন্ড ডোজ হাতে রেখে দিব, পুরোটা দিয়ে দিব না। এবং আবার যখন যদি ফাইজার টিকা আসে তখন আবার বৃদ্ধি করব এবং আমরা দিব 12 থেকে 17 বছর বয়সে ছেলে মেয়েদেরকে। তাদের এনআইডি নাই কিন্তু জন্ম সনদ তো আছে, আমরা জন্ম সনদের মাধ্যমে দিব। আইসিটি মন্ত্রণালয়কেও বলে দিয়েছি তারাদের জানি নিবন্ধন করতে পারে সেই ব্যবস্থা করার জন্য। আমরা ইমিডিয়েটলি শুরু হয়ে যাবে। দেশেও ভ্যাকসিন উৎপাদনের প্রস্তুতি চলছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। সময় লাগবে না তৈরি করতে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাসে দেশে আরও 14 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে 3 জন পুরুষ ও 11 জন নারী। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 27,688 জনে। মৃতদের মধ্যে সর্বোচ্চ 7 জন মারা গেছেন ঢাকা বিভাগে। সবশেষ 24 ঘন্টায় 20,355টি নমুনা পরীক্ষায় 481 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 2.36%। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এবার সব বর্ষের শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো। দ্বিতীয় ধাপে প্রথম থেকে তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা হলে উঠেছেন। সবার টিকা নিশ্চিত করে আগামী 17 অক্টোবর থেকে সকল বিভাগ ও ইনস্টিটিউট, ক্লাস এবং পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর আক্তারুজ্জামান। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। করোনা ভাইরাসের থাবায় প্রায় 1.5 বছর বন্ধ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। হল খোলার পর শিক্ষার্থীদের পদচারণা ও আড্ডায় জমে উঠেছে সেই চিরচেনা প্রাঙ্গণ। কিন্তু হলের বাইরে পরিবেশটা সুন্দর হলেও ভেতরের রুমগুলো নোংরা। ধুলাবালি, ময়লা, আবর্জনা আর অস্বাস্থ্যকর পরিবেশেই শিক্ষার্থীরা হলে উঠেছেন। অবশ্যই আমরা এটা ক্লিন করে ফেলবো, সমস্যা নাই। নিজেরা পরিষ্কার করছে এবং আমাদের হল থেকে স্টাফ দেওয়া হচ্ছে, তো এইটাও আবার ঠিক হয়ে যাবে। সামনে পরীক্ষা, তাই পড়াশোনায় ব্যস্ত শিক্ষার্থীরা। হলের পরিবেশ যেমনই হোক, বন্ধুর বাসা, মেস ও হোস্টেলের অচেনা পরিবেশ ছেড়ে হলে উঠতে পেরে সবাই খুশি। পরীক্ষার ডেট দিয়ে দিয়েছিল, হল খুলছিল না, তখন বন্ধুর মেসে উঠে অনেকদিন ছিলাম। এইখানে মনে করেন যে এখান থেকে বাইরে মাঠটাতে গেলে খুব ভালো লাগে। এদিন খুলে দেওয়া হয়েছে ছাত্রী হলও। দেশের দূর দূরান্ত থেকে হলে ফিরেছেন শিক্ষার্থীরা। পরশুদিন ল্যাব ক্লাস ছিল, আমি আধা ঘন্টা লেটে পৌঁছেছি। এখন হল খুলে দিয়েছে, এখন সবকিছুই আগের মতো চলবে ইনশাল্লাহ। সকল মেয়েদেরকেই আমরা মাস্ক পরিধান করেই চলাচল করতে বলছি। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ও রোকেয়া হল পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এ সময় তিনি জানান, স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হলগুলোতে থাকবে না গণরুম। 16 তারিখের মধ্যে যদি সকলকেই টিকা কার্যক্রমের আওতায় আনতে পারি, সাপোর্ট স্টাফ সহ, তাহলে আমরা শ্রেণী কার্যক্রমটি 17 তারিখ থেকে শুরু করতে পারবো। গত 5 অক্টোবর প্রথম ধাপে অনার্স শেষ বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। বনানী থানার মাদক মামলায় আলোচিত চিত্রনায়িকা পরিমণি সহ 3 জনের বিরুদ্ধে দেয়া অভিযোগপত্র গ্রহণ করেছে আদালত। একই সাথে মামলাটি পাঠানো হয়েছে বিচারিক আদালতে। এদিন পরিমণি সহ 3 জনের জামিন মঞ্জুর করেছেন আদালত। মনির হোসেন তপুর রিপোর্ট। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকায় চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরিমণি রোববার বেলা 1:30টার দিকে আদালতে হাজির হন। বেলা 11টায় আদালত বসার নির্ধারিত সময় থাকলেও 2.5 ঘন্টা পরে আসেন পরিমণি। জামিন শুনানিতে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু বলেন, আইন সবার জন্য সমান, প্রত্যেককে আইন মেনে চলতে হবে। পরিমণির কাছ থেকে বিদেশি মদসহ ভয়ঙ্কর রকমের মাদক, এলএসডি, আইস পাওয়া গেছে। তিনি পরিমণির জামিনের বিরোধিতা করেন। আমি একটা সময় আদালতে এসেও
সেখানে আসামি উপস্থিত ছিল না, যে আইনের শাসনের পরিপন্থী, ন্যায় বিচারের পরিপন্থী, এবং তারা এটা আদালতকে তারা একটা অবমাননার সামিল আমি বলে মনে করেছি। এই ধরনের মামলায় অন্যান্য আসামিরা কিন্তু তারা জামিন পায় না। আমরা সেটাই বলেছি যে ভয়ঙ্কর ধরনের মাদক আর পরিমাণও বেশি, অতএব এবারে আমাদের জামিনে আপত্তি আছে। অন্যদিকে পরিমণির আইনজীবী নীলঞ্জনা রিফাত সৌরভী জামিনের শর্তভঙ্গ না করায় আবারও জামিন চান। আদালত দুপক্ষকে শুনে 50,000 টাকা মুচলেকায় পরিমণি সহ এ মামলার 3 আসামিকে জামিন দেন। একই সাথে মামলাটি বিচারিক আদালতে পাঠানোর নির্দেশ দেন আদালত। পরিমণি মামলার জামিনটা ছিল চার্জশিট দাখিল পর্যন্ত, আজকে দিন পর্যন্ত জামিন ছিল এবং আমরা বিজ্ঞ আদালতে আজকে জামিন চেয়েছি, আমাদেরকে স্থায়ীভাবে জামিন দিয়েছে এবং আইন অনুসারে এই মামলাটা বিচার হবে। এই মহানগর দায়রা জজে ওই মামলাটা ওখানে বদলি করে দিয়েছে। জামিন নিয়ে এজলাস থেকে বের হওয়ার পর অসুস্থ হয়ে পড়েন পরিমণি। পরে পুলিশ পরিমণিকে তার গাড়িতে তুলে দেন। গত 4 অক্টোবর মাদক মামলায় তদন্ত কর্মকর্তা আদালতে পরিমণি সহ 3 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মিট দ্য রিপোর্টার্সে তিনি আরও জানান, এত অল্প সময়ে নতুন আইন করা সম্ভব নয়। শিগগিরই বিচারপতি নিয়োগের নীতিমালা করা হবে বলেও জানান আইনমন্ত্রী। হুমায়ুন চিশতির রিপোর্ট। 15 ফেব্রুয়ারি শেষ হচ্ছে বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ। নতুন কমিশন গঠনের জন্য এরই মধ্যে নির্বাচন কমিশন আইন তৈরির দাবি তুলেছে বিএনপি, জাতীয় পার্টি সহ সুশীল সমাজের প্রতিনিধিরা। আপনারা জানেন, মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে আইনমন্ত্রী আনিসুল হক জানান, আইনের প্রয়োজন থাকলেও এত অল্প সময়ের মধ্যে নতুন আইন তৈরি সম্ভব নয়। এছাড়া রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার মাধ্যমে রাষ্ট্রপতি সার্চ কমিটির যে প্রজ্ঞাপন দিয়েছিলেন তা আইনের কাছাকাছি। এখন আইনটা করার প্রয়োজন এসছে, ঠিক আছে আইন হবে, কিন্তু এর মধ্যে এই 15 ফেব্রুয়ারির মধ্যে এরকম আইন একটা করা সম্ভব নয়। এইবার এই সার্চ কমিটি, হয়তোবা সার্চ কমিটির যে গেজেট এটা আইন নয়, কিন্তু যেহেতু সকলের কনসেনসাসে হওয়া মহামান্য রাষ্ট্রপতি এটা করেছেন, এটা আইনের কাছাকাছি। ইট হ্যাজ অলরেডি গট দ্য স্যাংশন অফ এ ফোর্স অফ ল। তো সেই কারণে এইটা দিয়ে এবার হবে এবং তারপরে ইনশাল্লাহ আইনে চলে যাব। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তি সরকারের হাতে নেই বলে জানান আইনমন্ত্রী। এছাড়া উচ্চ আদালতের রায়ের পর তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আর আলোচনার কোনো সুযোগ নেই বলেও জানান তিনি। বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তি সরকারের হাতে নয়, তার কারণ বেগম জিয়ার মামলা আপিল বিভাগে আর হাইকোর্ট বিভাগে পেন্ডিং। সেইখানে তারা যদি মামলায় জয়ী হন তাহলে স্থায়ী মুক্তি হবে। কেয়ারটেকার গভর্নমেন্ট নিয়ে এখন কিন্তু আর তর্কের কোনো অবকাশ নাই। সুপ্রিম কোর্টের যে রায়, ওনারা যদি সেটা না মানতে চান আমার কিছু বলার নাই, কিন্তু রায় যেহেতু আদালতের হয়েছে সেই রায় থাকবে। উচ্চ আদালতে বিচারপতি নিয়োগে অচিরেই নীতিমালা করা হবে বলেও জানান তিনি। সুপ্রিম কোর্টের শরৎকালীন অবকাশের পর ষোড়শ সংশোধনী মামলার রিভিউ শুনানির উদ্যোগ নেওয়া হবে বলেও জানান আইনমন্ত্রী। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হলে বিশৃঙ্খলা কম হতো বলে মনে করেন নির্বাচন কমিশনার কবিতা খানম। তবে তিনি এও বলেন, এ ব্যাপারে নির্বাচন কমিশনের কিছু করার নেই। এদিকে আগামী ডিসেম্বরের মধ্যে সারা দেশে ইউপি নির্বাচন শেষ করতে প্রয়োজনে এসএসসি ও এইচএসসি পরীক্ষার মাঝখানেও ভোট নেয়ার কথা জানান তিনি। একরামুল হক সাইমের রিপোর্ট। ইউনিয়ন, উপজেলা, পৌরসভা ও সিটি কর্পোরেশনের আইন সংশোধন করে 2015 সাল থেকে স্থানীয় নির্বাচন শুরু হয় দলীয় প্রতীকে। তবে এই সিদ্ধান্তে খুব একটা স্বস্তি পায়নি ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। প্রায় প্রত্যেকটি নির্বাচনেই ছিল বিদ্রোহী প্রার্থীর ছড়াছড়ি। নির্বাচন থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন দলীয় বৃত্তের বাইরের লোক। তৃণমূলে কমেছে নির্বাচনী আমেজও। নির্বাচন কমিশনার কবিতা খানম বলছেন, নির্দলীয় হলে উৎসব বাড়ত স্থানীয় নির্বাচনে। দলীয় প্রতীক তো এটা সম্পূর্ণ নির্ভর করে
সিদ্ধান্তের উপরে, তাদের সিদ্ধান্তের উপরে। এখানে কিন্তু নির্বাচন কমিশনের করণীয় কিছু থাকে না। যারা নির্বাচন বিশ্লেষণ করছেন বা যারা ভোটার এবং যারা প্রার্থী, তারাই এটা অ্যাকচুয়ালি ফিল করছে, যেটা নেতিবাচক দিকে গিয়েছে না ইতিবাচক দিকে গিয়েছে। বিদ্রোহী প্রার্থী স্বতন্ত্র প্রতীক নিয়ে দাঁড়িয়ে যাচ্ছে, সেক্ষেত্রে হয়তো বা এটা অ্যাভয়েড করা গেলে এই ধরনের সিচুয়েশনটা পরিহার করা যেত। এদিকে ফেব্রুয়ারিতে মেয়াদ শেষ হওয়ায় ডিসেম্বরের মধ্যেই ইউপি সহ মেয়াদ উত্তীর্ণ সব নির্বাচন সেরে ফেলতে চায় নির্বাচন কমিশন। তবে নভেম্বরে এসএসসি ও ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা থাকায় ভোটের সময়সূচি নিয়ে কিছুটা বিপাকে ইসি। আমাদের তো হাতে সময়, আর অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারিটা আমাদের যদি জেলা পরিষদ নির্বাচন করতে হয়, সেক্ষেত্রে ডিসেম্বরের মধ্যে আমাদের ইউপি নির্বাচন ইনশাল্লাহ আমাদের করতে হবে। শিডিউল ঘোষণাটা কিন্তু শুধু পরীক্ষার মধ্যেও চলতে পারে, কিন্তু ভোট গ্রহণের তারিখটা কিন্তু আমাদের নির্ধারণ করতে হবে এমনভাবে যাতে পরীক্ষাটা বিঘ্নিত না হয়। শেষের দিকে যে পরীক্ষাগুলো আছে, গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলো হয়ে যাওয়ার পরে যখন তাদের গ্যাপ থাকবে। তিনি আরও জানান, নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে একই সাথে বেশি সংখ্যক ইউপিতে নির্বাচন হবে। এই সপ্তাহে তৃতীয় দফা ইউপি নির্বাচনে তফসিল দেওয়ার কথাও জানান নির্বাচন কমিশনার। করা হবে, এটা কমিশন মিটিংয়ে সিদ্ধান্ত হবে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। আমরা শুধু আমাদের দেশে গণ অভ্যুত্থানের পরিবেশ সৃষ্টি হয়েছে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারকে আর সময় দেয়া হবে না। জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভায় তিনি দাবি করেন, নিরপেক্ষ সরকার ও ইসির অধীনে নির্বাচনের মাধ্যমে জনগণকে তাদের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। বিস্তারিত জানাচ্ছেন মইনুল হাসান। এরশাদ বিরোধী আন্দোলনের শহীদ জেহাদের আত্মহত্যের দিন উপলক্ষে ৯০-এর সর্বদলীয় ছাত্র ঐক্যের ব্যানারে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভার আয়োজন করা হয়। তৎকালীন ছাত্রনেতা সহ বিএনপির শীর্ষ নেতারা এতে যোগ দেন। সাবেক ছাত্র নেতারা বলেন, কোনো স্বৈরশাসকই চিরদিন ক্ষমতায় থাকতে পারে না। বেগম পাড়ার কথা শুনি, আওয়ামী লীগের আমলে সেকেন্ড হোমের কথা শুনি। তাই এই পরিস্থিতি থেকে টেক ব্যাক করতে হবে একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ। আজকে সেই সময় উপস্থিত হয়েছে। 1990 সালের যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সেদিনকার ছাত্র জনতা শৈল শাসনের তাকতে তাও উল্টে দিয়েছিল। আরেকটি গণ অভ্যুত্থান সৃষ্টি করে বাংলাদেশে বিএনপিকে ক্ষমতা আনবে ইনশাআল্লাহ। মির্জা ফখরুল আরও বলেন, বিএনপি নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় পরিবর্তনে বিশ্বাসী। দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না বলে আবারও হুঁশিয়ারি দেন তিনি। সম্পূর্ণ বেআইনিভাবে প্রায় 14 বছর ধরে ক্ষমতা দখল করে বসে আছে। বিচার বিভাগকে ধ্বংস করেছে, আমাদের পার্লামেন্টকে ধ্বংস করেছে, আমাদের প্রশাসনটাকে ধ্বংস করেছে। সরকারকে আর কোনো মতেই কোনো সময় দেওয়া যাবে না, জেগে উঠতে হবে। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় একটি নির্বাচন দিতে হবে, যে নির্বাচনে জনগণ তাদের পছন্দ মতো সরকার তৈরি করবে, পার্লামেন্ট তৈরি করবে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ভার্চুয়ালি যুক্ত হন। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। দ্বিতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী নির্ধারণ করতে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের মুলতবি সভা অনুষ্ঠিত হয়েছে। গণভবনে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে ঢাকা বিভাগের ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়েছে বলে জানা গেছে। সাংবাদিকরা বস্তুনিষ্ঠতার সাথে কাজ করলে দেশ এবং সমাজ উপকৃত হয় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। ঢাকা ক্লাবের সংসদ সদস্য এবাদুল করিমের পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবকে দেয়া গাড়ির চাবি হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এবছর শান্তিতে নোবেল বিজয়ী ফিলিপাইন ও রাশিয়ার 2 সাংবাদিককে অভিনন্দন জানান তিনি। ভয়ভীতি আর লোভ লালসার ঊর্ধ্বে উঠে সত্য প্রকাশে তারা যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তা বিশ্বের সব সাংবাদিককে উৎসাহিত করবে বলে মনে করেন হাসান মাহমুদ। 86 বছর পর 2জন সাংবাদিক নোবেল শান্তি পুরস্কার পেলেন। সত্যিকার অর্থেই তারা সবার অভিনন্দন পাওয়ার যোগ্য। আমি তাদেরকে অভিনন্দন জানাই এবং তারা যে দৃষ্টান্ত স্থাপন করেছেন সমস্ত ভয়ভীতির ঊর্ধ্বে উঠে সত্যকে প্রকাশ করার জন্যে যেভাবে কাজ করেছেন, আমি মনে করি সারা পৃথিবীর সাংবাদিকরা এটি থেকে উৎসাহিত হবে।
অবৈধ স্থাপনা, দোকানপাট, গাড়ি গ্যারেজ আর হকারদের দখলে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে মোহাম্মদপুর বেড়িবাঁধ সড়ক। সারাদিনই লেগে থাকছে অসহনীয় যানজট। প্রশাসন আর স্থানীয় কাউন্সিলরের নামে এসব থেকে প্রকাশ্যে চাঁদাবাজিও হচ্ছে। এতে অতিষ্ঠ এলাকাবাসী। রাবেয়া আক্তার সুবর্ণার রিপোর্ট। মোহাম্মদপুরের বেড়িবাঁধের মোড়ের রাস্তা এটি। চলাচলের সুবিধার জন্য 6 লেন করা হলেও এর সুবিধা পাচ্ছে না নগরবাসী। প্রশস্ত এই সড়কে বেশিরভাগ অংশ অবৈধ দখলে থাকায় মোহাম্মদপুর থেকে বসিলা ব্রিজ দিয়ে কেরানীগঞ্জ কিংবা গাবতলীগামী যাত্রীরা প্রতিদিন অসহনীয় যানজটে পড়ছেন। তবে সড়কে এসব যানবাহন আর দোকানপাট রাখতে নিয়মিত দিতে হয় চাঁদা। সরকারি রাস্তায় গ্যারেজ বানিয়ে মাসোহারা আদায়ের অভিযোগও আছে স্থানীয় প্রভাবশালী ও পুলিশের বিরুদ্ধে। প্রতি জায়গায় 10 টাকা করে দেয়। আমরা আমার লাইনম্যান যাত্রী উঠাই দিতেছে গাড়িতে, এই খুশিতে ওরা 10 টাকা দেয়। আমরা যতটুকু সময় ডিউটিতে থাকি চেষ্টা করি রাস্তা যানজট মুক্ত রাখার জন্য। সন্ধ্যা হলেই পাল্টে যায় বেড়িবাঁধের এই রাস্তা। 6 লেন পরিণত হয় সরু সড়কে। রাস্তার উপরেই ভ্যান, রিকশায় দোকান বসিয়ে কেনাবেচা করে কয়েকশো হকার। ট্রাফিকরা এখান থেকে পয়সা নেয়, এখানে যারা নেতৃত্বে আছে তারা পয়সা নেয় এবং এই অনিয়মের কারণে আমরা দুর্ভোগের শিকার। 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টার জন্য এখানে দাঁড়া দেখতে হয়। এখানে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে, পুরো রাস্তা চলাচল একদম অনুপযোগী হয়ে গেছে। চাঁদা নেওয়ার বিষয়টি স্বীকার করলেও নিজের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেন স্থানীয় কাউন্সিলর। আমি তো সরকারিভাবে আদেশটা না পেলে আমি কাজ করতে পারবো না। ম্যাজিস্ট্রেট পাঠানো হোক আমার ওয়ার্ডে ক্লিন করতে হবে। যদি আমি না পাই সেই ক্ষমতা তো আমার কাছে নেই। তারা একটা অর্গানাইজ ওয়েতে এটা সিস্টেম করেছে যে এতগুলো টাকা দিতে হবে যাদের লাইনম্যান আছে, কমিউনিটি ট্রাফিক পুলিশ আছে যারা প্রাইভেট তাদেরকে নিয়ে। এখন কথা ছিল 5 টাকা করে নেবে, সেখানে ওঠাচ্ছে 100 টাকা 200 টাকা করে। এবং এই টাকাটা কোথায় যায় আপনি কোনো হদিস খুঁজে পাবেন। অবশ্য খুব শীঘ্রই এই এলাকার দখলমুক্ত করার কথা এটিএন বাংলাকে জানান উত্তর সিটির মেয়র। হয় টাকা পুলিশ নিচ্ছে, নলে টাকা আমার কাউন্সিলর নিচ্ছে, নলে টাকা রাজনীতিবিদ নিচ্ছে, নলে মাস্তানরা নিচ্ছে। এইভাবে একজন একজনকে দোষ দিচ্ছে। কিন্তু এটা কিন্তু কানামাছি ভবু কিন্তু খেলা চলছে। সুতরাং এই টোটাল ম্যানেজমেন্ট নিয়ে আমি অলরেডি নগরবিদদের সাথে বসেছি, সেই কাজটা কিন্তু শুরু হয়ে গেছে। রাজধানীতে এমনিতে পর্যাপ্ত সড়ক নেই, যতটুকু আছে তারও সব ব্যবহার করা যায় না দখলদারদের কারণে। যদিও এসব দেখার জন্য দায়িত্বপ্রাপ্ত দপ্তর বা সংস্থা আছে, কিন্তু অদৃশ্য কারণে সবই যেন এড়িয়ে যাচ্ছেন, ফলে পিছু ছাড়ছে না ভোগান্তির। রাবেয়া আক্তার সুবর্ণা, এটিএন বাংলা, ঢাকা। পারিবারিক, সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সহ পারিপার্শ্বিক নানা কারণে মানুষের মধ্যে বাড়ছে মানসিক সমস্যা। বিশেষজ্ঞরা বলছেন, হাসপাতাল ও চেম্বারে মানসিক সমস্যা নিয়ে আসা মানুষের সংখ্যা আগের চেয়ে অনেক বেড়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের এক জরিপেও দেখা যায়, করোনা পরিস্থিতিতে দেশের 56% মানুষের মধ্যে মানসিক চাপ তৈরি হয়েছে। এ অবস্থায় মানসিক স্বাস্থ্য সুরক্ষায় আরও বেশি নজর দেওয়ার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। আদ্দিন সজীবের রিপোর্ট। মনের সুখে গান গায় মাইকেল মকবুল। কথা বলে একা একাই, তার কথাগুলো এলোমেলো। কখনো বলে বলিউড নায়িকা প্রিয়াঙ্কা চোপড়াকে বিয়ে করেছে, কখনো ময়লা আবর্জনার মধ্যে গবেষণা করে। তুমি গাউসে বান্ডারি মিসান মাওলানা। প্রিয়াঙ্কা চোপড়া। প্রিয়াঙ্কা চোপড়া কি নায়িকা? ভারতের নায়িকা। তোমার কাছে কি থাকবে? থাকবে অবশ্যই। ব্যাটাল হাজবেন্ড ইয়াং বয়সের ছেলে হোক না, একটু বয়স বেশি, সেটা কোনো বড় কথা না। তুই যদি আমার। নবুর দত্তের জীবন কাটে এখন পথে পথে ঘুরে, যেখানে ইচ্ছে সেখানে ঘুমাই, ময়লা খাবারে তার ক্ষুধা মেটে, তবে মনে কষ্ট অনেক। লোকজন আমার টাকা পয়সা না দিয়ে খেয়ে ফেলতেছে, আমি পথে পথে ঘুরতেছি। ভাই হয়েছে কি হয়েছে তোমার, আমার কি আসে যায়? আমার অত পরিশ্রম করা হয়েছে, তুমি টাকা নিয়ে যেতেছো। মেধাবী খাদিজার ইচ্ছে ছিল বিসিএস দিয়ে অফিসার হবে, কিন্তু জীবনটা এলোমেলো হয়ে যায় স্বামী দ্বিতীয় বিয়ে করায়। এখন প্রায়ই মানসিক হাসপাতালে আসতে হয় খাদিজাকে। একটা বাসা রাখছে কিন্তু ওর সময় দেয় না, ওই বোর কাছে থাকে। আমার চাকরিটা যে হরণ করব দুর্নীতি টাকা দিয়া, আমার চাকরিটা যে হরণ করব ভিন্ন ব্ল্যাকমেল দিয়া, আমি তাদের জন্য বলবো আল্লাহ হেদায়েত দান করেন।
2019 সালে স্বাস্থ্য অধিদপ্তরের জরিপের তথ্য অনুযায়ী দেশের প্রায় 17% মানুষ কোনো না কোনো মানসিক সমস্যায় ভুগছেন। এর মধ্যে প্রাপ্তবয়স্ক প্রায় 19%। আরেক জরিপে দেখা যায় করোনার মধ্যে মানসিক চাপে ছিল দেশের 56% মানুষ। আমাদের সামাজিক সংহতি কমে যাচ্ছে, আমরা বেশি আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছে এবং এই বিষয়গুলো আমাদের কিন্তু বিশাল চাপ তৈরি করে। এগুলো চাপ তৈরি করে বলেই কিন্তু মানসিক সমস্যা আগের থেকে বেড়ে গেছে। মানসিক স্বাস্থ্যসেবা উপজেলা পর্যায়ে নেয়ার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। এই যে পথে ময়লায় ফুটপাতে নোংরা একটা অবস্থায় জীবনযাপন করছে, এই মানুষগুলোর জন্য সাধারণ মানুষদের একটা আহ্বান, যারা সরকার কিংবা কর্তৃপক্ষ আছে তাদের প্রতি, যেন এদের একটা পুনর্বাসনের ব্যবস্থা করা হয়। এরা আর এরকম পথে পথে না ঘুরে এরা পুনর্বাসন এবং সেবা পেলে, যত্ন পেলে ঠিক হয়ে যাবে। এরাও দেশের অগ্রগতিতে ভূমিকা রাখতে পারে। আব্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে জঙ্গি হামলার কোনো হুমকি নেই, তবে অনলাইনে জঙ্গি গোষ্ঠী সক্রিয় রয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম। রাজধানী ঢাকেশ্বরী মন্দিরের নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন শেষে তিনি সব কথা জানান। এদিকে পূজা উদযাপন কমিটি এক সংবাদ সম্মেলনে জানিয়েছে, পূজাকে কেন্দ্র করে কোনো উৎসব করবে না হিন্দু সম্প্রদায়। জিএম তসলিমের রিপোর্ট। দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর সকল পূজা মণ্ডপে থাকবে পুলিশের কয়েক স্তরের নিরাপত্তা। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সাদা পোশাকের পাশাপাশি গোয়েন্দারা থাকবে সতর্ক। স্বাস্থ্যবিধি মানাতে কঠোর অবস্থানে থাকবে পুলিশ। ঢাকেশ্বরী মন্দিরের নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন শেষে এমনটি জানিয়েছেন ডিএমপি কমিশনার। আমাদের যে লোন উলফ যেটা বলে, একাকী উৎসাহী হয়ে হামলা চালানো, সেটার জন্য তারা অনবরত পোস্ট দিয়ে যাচ্ছে। যখন পুলিশ থাকবে না, মানুষজন কম থাকবে, সেই সময় একটা বেছে নাও, হ্যাঁ, যে কোনো একটা মণ্ডপে হামলার জন্য মানে তোমরা তৈরি হও, এই ধরনের নানাবিধ প্রচারণা তারা চালাচ্ছে। কিন্তু তাদের প্রচারণায় কেউ উদ্বুদ্ধ হয়ে কোনো কিছু করছে এরকম কোনো তথ্য আমাদের কাছে নাই এবং আমরা অ্যালার্ট আছি। এবছর সারা দেশে 32,000-এর বেশি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে শুধুমাত্র ঢাকায় 238টি। দেশের বেশ কয়েকটি স্থানে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে উল্লেখ করে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ বলেন, পরবর্তীতে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় তারা সন্তুষ্ট। কুষ্টিয়ায় 4টি প্রতিমা ভাঙচুর হয়েছে, জয়পুরহাটে প্রতিমা ভাঙচুর হয়েছে, আমরা দেখেছি গাজীপুরে, শ্রীপুরে প্রতিমা ভাঙচুর হয়েছে। বাংলাদেশের এরকম কয়েকটি জায়গায় ঘটনা ঘটছে। তবে যে ক্ষেত্রে আমরা দেখছি অনেক ক্ষেত্রে প্রশাসন তড়িৎ ব্যবস্থা নিয়েছে এবং আমরা মনে করি যে দুর্বৃত্তের দেশ বাংলাদেশ না, বাংলাদেশের দেশ হচ্ছে ধর্ম বর্ণ নির্বিশেষে অসাম্প্রদায়িক বাংলাদেশ। গত বছর করোনার কারণে পূজা উদযাপন করতে না পারলেও এবার পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় হিন্দু সম্প্রদায়ের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। জিএম তসলিম, এটিএন বাংলা, ঢাকা। শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে দেশে কোনো ধরনের বিশৃঙ্খলা হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ার করে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি আরও জানান, যে কোনো ধরনের হুমকি মোকাবেলায় আইন শৃঙ্খলা বাহিনী সজাগ আছে। রাজধানীর খামারবাড়িতে সনাতন সমাজ কল্যাণ সংঘ আয়োজিত পূজা মণ্ডপের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় বাংলাদেশ ও ভারতের মধ্যে ভ্রাতৃত্ববোধ আগামীতে আরও গভীর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। এ পর্যায়ে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। এশিয়ার সব দেশের অংশগ্রহণে আগামী ডিসেম্বরে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত হবে ফেস অফ এশিয়া 2021। এ লক্ষ্যে ফেস অফ বাংলাদেশের ফাইনাল পর্ব থেকে বাছাই করা হবে 6 প্রতিযোগীকে। এটিএন বাংলার এফডিসি স্টুডিওতে সেমিফাইনাল পর্বে 32 জন প্রতিযোগীর মধ্য থেকে 20 জনকে বাছাই করা হয়। অনুষ্ঠানের আয়োজক এটিএন এমসিএল, ইভেন্ট পার্টনার মিরর মিডিয়া এবং টেলিকাস্ট পার্টনার এটিএন বাংলা। এবারে আন্তর্জাতিক সংবাদ। রাশিয়ার তাতারিস্তানে বিমান বিধ্বস্ত হয়ে অন্তত 16 জন নিহত হয়েছে, গুরুতর আহত হয় 6 জন।
রুশ স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ২০ জন প্যারাশুটারকে পরিবহনের সময় মেনজেলিনস্কি শহরে বিধ্বস্ত হয় স্বল্প পাল্লার ওই বিমান। বাকি দুজন ছিলেন পাইলট। ধারণা করা হচ্ছে টার্বোলেট মডেলের এই বিমানের দুটি ইঞ্জিনের একটি আকস্মিক বিকল হওয়ায় এই দুর্ঘটনা ঘটে। উড়োজাহাজটি মাটিতে পড়ে ২ ভাগে বিভক্ত হয়ে যায়। এ পর্বের শুরুতেই পাওয়ারটেক্স খেলার খবর। প্রথমবারের মতো বিশ্ব টেবিল টেনিসের চূড়ান্ত পর্বে উঠেছেন বাংলাদেশের মুতাসিম আহমেদ হৃদয় ও রামিম লিয়ান। ওমানের রাজধানী মাস্কাটে শ্রীলঙ্কা ও সৌদি আরবের প্রতিপক্ষকে হারিয়ে মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেন জাতীয় দলের টি খেলোয়াড় মুতাসিম আহমেদ হৃদয়। শ্রীলঙ্কান প্রতিপক্ষকে ৩-০ সেটে এবং সৌদি আরবের প্রতিযোগীকে ৩-১ সেটে পরাজিত করেন হৃদয়। এদিকে শেষ মুখোমুখিতে অবিশ্বাস্যভাবে ভারতের প্রতিযোগীকে ৩-২ ব্যবধানে হারিয়ে চূড়ান্ত পর্বে জায়গা করে নেন রামিম লিয়ান। বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বে আলাদা ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা ও ব্রাজিল। শুক্রবার প্যারাগুয়ের সাথে গোলশূন্য ড্রয়ের পর উরুগুয়ের বিপক্ষে লড়বে আর্জেন্টিনা। এই ম্যাচে জয় পেতে মরিয়া লিওনেল স্ক্যালোনির দল। গত জুনে কোপা আমেরিকায় উরুগুয়ের বিপক্ষে ১-০ গোলের জয় অনুপ্রেরণা যোগাচ্ছে আর্জেন্টিনাকে। ভোর ৫:৩০টায় শুরু হবে ম্যাচটি। এর আগে অন্য ম্যাচে কলম্বিয়ার মুখোমুখি হবে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা ব্রাজিল। পিএসজি তারকা নেইমার কাতার বিশ্বকাপকে নিজের শেষ বিশ্বকাপ হিসেবে ঘোষণা দেয় এই ম্যাচ নিয়ে আগ্রহ বেড়েছে। রাত ৩টায় শুরু হবে ম্যাচটি। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো এক নজরে আরেকবার। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের পরমাণু চুল্লি উদ্বোধন। পরমাণু প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহারের ঘোষণা প্রধানমন্ত্রীর। মার্চ এপ্রিলের মধ্যে ৭০% মানুষকে দেয়া হবে করোনা টিকা। শিগগিরই ১২ থেকে ১৭ বছরের শিক্ষার্থীদের ভ্যাকসিন দেয়া শুরু। মাদক মামলায় চিত্রনায়িকা পরিমণি সহ ৩ জনের বিরুদ্ধে দেয়া অভিযোগপত্র গ্রহণ করেছে আদালত। জামিন মঞ্জুর। এবং সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করা হবে জানালেন আইনমন্ত্রী। শিগগিরই বিচারপতি নিয়োগের নীতিমালা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।